সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক নিউজ 24 চ্যানেল থেকে সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের দেশের এবং দেশের মানুষের মুক্তির জন্য একটা বিশাল বিষয় হয়ে দাঁড়াবে। আর সেটি হলো জনসংখ্যা। জনসংখ্যা থেকে জনশক্তি মুক্তির উপায়। সুপ্রিয় দর্শক, পৃথিবীতে মানুষকে রব্বুল আলামিন সৃষ্টির সেরা হিসেবে ঘোষণা দিয়ে বলেছেন আশরাফুল মাখলুকাত। লক্ষ কোটি প্রাণীর মধ্যে মানুষ হলেন সৃষ্টির সেরা। এই মানুষের জন্যই জগতের সব কিছু রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই মানুষের জন্য যদি ধন সম্পদ, অর্থ, বৃত্ত, হীরা জহরত, মণিমাণিক্য সবই রাখা হলো, কিন্তু সেটার ব্যবহার করতে আমরা জানলাম না, তাহলে কিন্তু সেই সম্পদের কোনো ভ্যালু নাই যদি মানুষ তা না বুঝতে পারে। এবং সেই জন্যই মানুষকে কিভাবে আমরা জনশক্তিতে পরিণত করতে পারি। বাংলাদেশের আমাদের যুবক শ্রেণীর সংখ্যা হলো প্রায় 9 কোটি। এই লোকগুলোকে যদি আমরা সুপ্রশিক্ষিত করে দেশে উপহার দিতে পারি, তাহলে এই দেশটি হবে উন্নত দেশের একটি দেশ। আজকে সে বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। একজন হলেন ব্রিগেডিয়ার জেনারেল এম মফিজুর রহমান, পিএসসি, সাবেক চেয়ারম্যান বেবজা। এটুকুই স্যারের পরিচয় নয়, তিনি সেনাবাহিনীতে অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন সেবা দিয়ে গেছেন দেশ ও জাতির জন্য। একই সাথে তিনি অসংখ্য প্রশিক্ষণে প্রশিক্ষিত একজন ব্যক্তিত্ব, চিন্তাবিদ এবং সমাজসেবক। আপনাকে স্বাগতম স্যার আজকে। থ্যাংক ইউ স্যার। আরেকজন আছেন রাজনীতিবিদ, কেননা রাজনীতিবিদ ছাড়া তো আমরা কিছু করতে পারবো না, তারাই তো সবকিছু বাস্তবায়ন করবেন। রাজনীতিবিদ কাম মিলিটারি অফিসার, মিলিটারি লিডার, তিনি হলেন কর্নেল এস এম ফয়সাল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহসভাপতি, জাতীয়তাবাদী কৃষক দল। আপনাকেও স্বাগতম আজকের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আমরা সময় নষ্ট না করে আমরা শুরুতে আমাদের শ্রদ্ধেয় স্যারকে, আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ হ্যাভ অ্যাপিয়ার্ড টু দ্য মিডিয়া, রাইট? টেলিভিশনে এই প্রথমে আসলেন। ভেরি মাচ। কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আই এম ফিলিং ফাইন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার তো বিশাল অভিজ্ঞতা জীবনে। এই অভিজ্ঞতা দিয়ে আপনি বিভিন্ন সেনাবাহিনীতে যেমন সময় দিয়েছেন, একইভাবে একজন ইঞ্জিনিয়ার হিসেবে, আপনি একজন প্রকৌশলী হিসেবে, দক্ষ প্রকৌশলী হিসেবে আপনি ফুলদারাত কলেজের কৃতি ছাত্র, তারপরে পাকিস্তান মিলিটারি একাডেমি, তারপরে তো কোর্স ক্যাডার অসংখ্য করেছেন আপনি, ইঞ্জিনিয়ারিং করেছেন বুয়েট থেকে। সব কিছু মিলে আপনি একবার চিন্তা করে দেখুন তো, এই যে জনসংখ্যা আমাদের বিশাল একটা জনসংখ্যা, ছোট্ট একটা দেশ, এই জনসংখ্যা কি শুধু সংখ্যাই থাকবে? এটা কি আমরা রূপান্তর করার কোনো উপায় কি আছে না? সংক্ষেপে এটা হলো ইন্ট্রোডাকশন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। I'll express my gratitude to News 24, the producer and our Sanchalok, Colonel Abdul Khalik. So this is my maiden venture. উনি যথেষ্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছেন, সেটাতে আর আমি যাব না। তো গল্পের ছলে ছলে যে কথাগুলো আসবে, ওই জিনিসগুলো আমি আপনাদের সাথেই করব। সেটা হচ্ছে যে জনসত্তাকে রূপান্তরিত করা, এইটার ব্যাকগ্রাউন্ড দিব আমি যখন ইপিজেডে যোগ দেই, ডেস্কোর এমডি হিসাবে কাজ করার পর আমার ধারণা ছিল আর্মি ম্যানেজমেন্ট ইজ দ্য বেস্ট ম্যানেজমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। চিটাগং ইপিজেডে আমি একটা ফ্যাক্টরি ভিজিট করলাম, ওটার নাম অফসিট, এবং ভিজিট করার পর দেখলাম যে তাদের দক্ষতা, তাদের ম্যানেজমেন্ট আর্মি ম্যানেজমেন্ট থেকেও ভালো। এবং তখন আমি চিন্তা করলাম যে এই ফ্যাক্টরিটা যে দেশ থেকে আসছে, ওই দেশে গিয়ে আমার ম্যানেজমেন্ট শেখা উচিত। সো আই স্টার্টেড লুকিং ফর, এবং ফাইনালি আমি জাপানে যেতে পেরেছি। সেখানে আমার 6-7 বার যাওয়া হয়েছে, টিকিউএমটা শিখেছি, আর অন্যান্য কোর্স করেও। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রোডাকশন বা সবচেয়ে ইনোভেটিভ প্রোডাকশন যারা করে, সেটা হচ্ছে
Toyota production system. টয়োটা প্রোডাকশন। I have done that also. Then আমি একটা সার্ভে করেছিলাম, সরি আমার ব্যাকগ্রাউন্ডটা একটু হয়ে যাচ্ছে, হয়তো পরের কথাগুলো আপনারা হয়তো এনজয় করতে পারেন, আমি কেন ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি। একটা সার্ভে করেছিলাম আমার স্ব-উদ্যোগে উইথ মাই টিম, যে বাইরের কোম্পানিগুলো এবং ইপিজেডের ভিতরের কোম্পানিগুলোকে কম্পেয়ার করে একটা সার্ভে করেছিলাম, যেটার উপরে লেদারের সাথে লেদার, আরএমজির সাথে আরএমজি, ইলেকট্রনিক্সের সাথে ইলেকট্রনিক্স। এইটা করার পর আমি যে কনক্লুশনটা ড্র করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ ইজ নট এ পুয়ার কান্ট্রি বাট পুয়ারলি ম্যানেজ কান্ট্রি। পুয়ারলি ম্যানেজ কান্ট্রি, দ্যাটস ভেরি গুড। এবং সেই যেটা আমার ভিজিটিং কার্ডেও লেখা আছে পিছনে, রাইট। তো দেন আই থট স্যার that spending my time with my wife and fighting over issues which are not very important in life. আমি যখন এই কথাটা বলি, even married ladies also they enjoy it. তারাও চায় যে তার স্বামী থেকে দূরে থাকুক নাকি, right? So then I came to the world of consultancy. এইভাবে আনা হয়েছে। সো জনশক্তিটাকে আমি খুব ছোট্ট করে বলবো, সিঙ্গাপুর, yes, they have 21 লক্ষ লোক, তারা 36 বিলিয়ন গত বছর পাঠিয়েছে ইকোনমি, ইয়েস, যেটা আমরা রেমিটেন্স বলি। বাংলাদেশে 1 কোটি লোক, তারা 30 বিলিয়ন ডলার পাঠিয়েছে। আর তারা পাঠালো 36 মিলিয়ন, মাত্র 21 লক্ষ লোক, আর আমরা 1 কোটি পাঠালাম 30 বিলিয়ন। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে আমাদের গ্যাপটা কত বড়, স্কোপটা কত বড়। এইটাই। থ্যাংক ইউ স্যার ফর ইউর দিস কন্ট্রিবিউশন। কর্নেল ফয়সাল, আপনি তো দীর্ঘদিন সেনাবাহিনীতে চাকরি করেছেন, আবার বাইরে এসে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে এই জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করার সম্পর্কে আপনার কি ধারণা, আপনি কি চিন্তা করছেন এই ব্যাপারটা নিয়ে? ধন্যবাদ নিউজ 24-কে, এবং ধন্যবাদ আপনাকে কর্নেল হক আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রকৃতপক্ষে মানব সম্পদটা এত একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এটা ছাড়া যদি দক্ষ মানুষ যদি আমরা রূপান্তরিত না করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের যে জনসংখ্যা এত, এটা অর্থহীন। আমাদের অর্থনৈতিক মুক্তি কখনো আসবে না এবং সামাজিক মুক্তিও কিন্তু আসবে না। তো সেই জন্য আমরা বিএনপি যে আমাদের নীতি নির্ধারক যারা আছেন, আমি উদাহরণ হিসেবে যদি বলি যে আমাদের যে 31 দফা যেটা দেওয়া আছে, 31 দফাটা হলো মানব সম্পদ উন্নয়নের কিন্তু মূল মন্ত্র। কেননা মানুষকে যদি দক্ষ না করা হয়, মানুষকে যদি কর্মজীবী হিসাবে, শ্রমজীবী হিসাবে রূপান্তরিত না করা হয়, তাহলে কিন্তু রাষ্ট্র এবং সমাজে কিন্তু কোনো পরিবর্তন আসে না। অর্থনৈতিক কোনো পরিবর্তন আসে না, সামাজিকও কোনো পরিবর্তন আসে না। যদি মানুষই অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে যদি অদক্ষ থাকে, দুর্বল থাকে, তাহলে দেশের কিন্তু কোনো কিছুই কিন্তু ভালোভাবে আসবে না। সেই জন্য আমাদের যে 31 দফা যেটা আছে, সেটা কিন্তু যদি আপনারা খেয়াল করেন যে সবগুলো জিনিসই কিন্তু টাচ করা হয়েছে যাতে মানুষের সম্পদের উন্নয়ন হয়। উদাহরণ হিসেবে এখানে কৃষির ব্যাপারে বলা আছে 31 দফার ভিতরে, কৃষির উন্নয়ন। স্যার, আমার একটা প্রশ্ন আপনার কাছে। আপনাদের দলের প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান, যদিও তিনি নিজের ইচ্ছায় রাজনীতিতে আসেননি, উনি দেশের প্রয়োজনে দেশের মানুষটাকে জোর করে রাজনীতিতে, সেই ভ্যাকুয়ামটাতে একটা শূন্য স্থান ছিল পলিটিশিয়ানদের, সেই শূন্য স্থান পূরণ করে যে উদাহরণ সৃষ্টি করেছেন, মডেল তৈরি করেছেন 19 দফার মাধ্যমে, সেই 19 দফায় তো এভরিথিং কাভার্ড, সব কিছু A to Z দেওয়া আছে। এই 19 দফা রেখে আবার 31 দফায় যাওয়ার কি প্রয়োজন ছিল, এটা একটু জানতে চাইছি। সেটা হলো 19 দফা উনি যখন করেছিলেন তখনকার প্রেক্ষাপটে ওটা খুব প্রাসঙ্গিক ছিল। তখনকার রাষ্ট্রীয় অবস্থা, সামাজিক অবস্থা এবং রাজনৈতিক যে বিবেচনা, সেটার প্রেক্ষিতে উনি এটা করেছিলেন। এটা খুবই একটা সুনাম অর্জন করেছিল, বিকজ তখন একটা দুর্ভিক্ষ পীড়িত দেশ ছিল। কাজেই 19 দফার ভিতরে যদি উনি সেই খাল খনন কর্মসূচি না নিয়ে আসতেন, যদি খাদ্যশস্যের উৎপাদন
সেই সময়ের চেয়ে যদি দ্বিগুণ না করতেন তাহলে কিন্তু দেশে দুর্ভিক্ষ থাকতো। দেশ যদি দুর্ভিক্ষ পীড়িত থাকে, মানুষ যদি দরিদ্রের ভিতরে থাকে, তাহলে আসলে কিন্তু মানব সম্পদকে কিন্তু কখনো জনশক্তিতে রূপান্তরিত করা যায় না। কাজেই সেই সময়ের জন্য সেটা সঠিক ছিল। এখন যে 31 দফা দেওয়া হয়েছে, এখানেও কিন্তু কৃষির ব্যাপারে বলা আছে, এখানেও কিন্তু মানব সম্পদকে শক্তিশালী করার জন্য, এটাকে দক্ষ করার ব্যাপারে সব কিছুই বলা আছে। যেমন এখানে 31 দফার ভিতরে প্রশাসনের ব্যাপারে বলা আছে, প্রশাসনকে আরো সংস্কার করে এটাকে আরো গণমুখী বলতে চাচ্ছেন প্রশাসনের সহযোগিতা ছাড়া মানব সম্পদ রূপান্তর করা, জনশক্তিকে মানব সম্পদে পরিণত করা একটু ডিফিকাল্ট। একটু না, পুরোপুরি ডিফিকাল্ট, বিকজ এই মানব সম্পদকে যে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে প্রশিক্ষিত করা, তাদের যে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, তাদের পুষ্টির দিকে যে খেয়াল রাখা, তাদের যে কারিগরি শিক্ষায় প্রদান করা, তাদেরকে যে অন্যান্য প্রাসঙ্গিক প্রশিক্ষণ দেওয়া, যেটার মাধ্যমে সে যাতে কাজ পায়, কর্ম পায়, সেগুলো তো এই প্রশাসনিক সিস্টেমের মাধ্যমে করতে হবে। সেই প্রশাসন যদি মানে করাপশন ফ্রি থাকে, সেই প্রশাসন যদি সঠিকভাবে কাজ করে, আন্তরিকভাবে কাজ করে, সব কিছু ইন্টিগ্রেট করে, তাহলে তো জিনিসপত্রগুলা এই মানব সম্পদ, মানব শক্তিতে রূপান্তরিত। স্যার, আপনার কাছে আবার আসবো আমরা। এই পর্যায়ে আবার ব্রিগেডিয়ার মফিজ স্যারের কাছে আসছি। স্যার, আপনি তো মানব সম্পদ উন্নয়ন নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। বাংলাদেশে আমরা কেন এত পিছিয়ে আছি, এটা রুট কজ কি? রাইট, আমরা আর্মিতে একটা জিনিস শিখেছি। আই শুড লুক অ্যাট ইউ না? ইয়েস স্যার। রাইট রাইট, যেহেতু নতুন এই জন্য সরি জিজ্ঞেস করি না। আমরা আর্মিতে একটা জিনিস শিখেছি, টাইম স্পেন্ট অন প্ল্যানিং ইজ নেভার এ ওয়েস্টেজ। রাইট, আমরা যে প্ল্যান করতে লাগবে 6 মাস, ওটা করি 6 দিনে। এটা একটা আমরা আর্মিতে যে একটা কথা প্রচলিত আছে, গুড প্ল্যান ইজ হাফ ডান অফ দ্য ওয়ার্ক। Half done. Right, right. You have strengthened it further. Thank you so much. And that's why you're sitting in that chair, not in my chair. থ্যাংক ইউ স্যার। Right, one. This is it. Second হচ্ছে, আপনার যদি ওনারশিপ না থাকে, আপনি যদি না করেন, তাহলে কিন্তু আপনার হৃদয় থেকে প্ল্যানটা আসবে না। আচ্ছা, ইয়েস। জাপানে ওনারশিপটা এত স্ট্রং, আচ্ছা, যে বস না ওঠা পর্যন্ত সে এটাতে পায় না। তার চিন্তাধারা হচ্ছে যে তার কোম্পানিটা আছে বলেই আমার চাকরি আছে, আমার চিলড্রেনরা চাকরি পাবে, ডেভেলপ করলে আমার ফ্রেন্ডরা চাকরি পাবে, এটা হচ্ছে তাদের। রাইট। এবং জাপানে সোমবারে বেশি সুইসাইড হয়। সোমবারে সুইসাইড হয়? হ্যাঁ, বেশি। হ্যাঁ, জাপানের লোকেরা একটু সুইসাইড করে বেশি। এটা আচ্ছা, কেন হয় কম্পারেটিভলি? আচ্ছা, সেটা হচ্ছে হয়তো সে বৃহস্পতিবার বা বুধবারে বস তাকে বকা দিল, ইউ আর নো ইউজ ফর দিস কোম্পানি। আচ্ছা, সে যখন এই কথাটা মনে করে যে এখানে কাজ করছি কিন্তু এখনো আই কুড নট কাম আপ টু দিস থিং, আচ্ছা, সো সে চুপ করে সোমবারে অফিস যাওয়ার হয় এবং ট্রেনের নিচে পড়ে যায়। তাই? ইয়েস, অন্য দিনও হয়, কিন্তু মানডেতে বেশি হয়। স্যার, and it creates a lot of a problem in Japan. আচ্ছা, রাইট। সেকেন্ড, আমি বলছি যে দেখেন, আমরা তো লেবার ইউনিয়ন, লেবার দিস দ্যাট নিয়ে খুব অসুবিধা থাকে। আই এম গিভিং ইউ বিকজ আমি মনে করি যে বুকিশ নলেজ থেকে প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো দেই, যেটা আমাদের অ্যাপ্লিকেবল ফর মাই কান্ট্রি। When I visited a factory in EPZ in Dhaka, and it was the RMG factory. তো আমি বললাম যে কী ব্যাপার, আপনাদের ফ্যাক্টরি এত ক্লিন? RMG ফ্যাক্টরি তো এত ক্লিন থাকে না। আচ্ছা, তো বললাম যে আপনাদের ওয়ার্কার ক্লিনার কতজন? বলে যে না, আমাদের একজনও ক্লিনার নাই। তো হাউ ডু ইউ ক্লিন? বলে আমাদের ভাগ করা আছে। এবং সে কীভাবে করো? বলে ওই ভাগের মধ্যে আমাদের যে চেয়ারম্যান, মানে ওই জাপানিজ ভদ্রলোক যার তার ওয়াইফ এবং এমডি, ওরাও ওই কোম্পানিতে আছে। এবং বলে একদিন হয়তো গার্ডেনিং, একদিন ফ্লোর, একদিন বাথরুম। যখন বাথরুম ক্লিন করা হয়, এমডি সবার আগে বাথরুমে ঢুকে। ওই ফ্যাক্টরিতে কি ওয়ার্কাররা করবে? জাস্ট থিঙ্ক, ওরা কি চিন্তা করবে? তো প্রশ্ন ওঠে না। হ্যাঁ, কোন ধরনের অলসতা, কোন ধরনের অ্যাভয়েডিং টেন্ডেন্সি, এটা তো করতেই পারবে না। দিস ইজ ওনারশিপ। রাইট। নাও আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলেন, তারপরে বিএমইটি বলেন, ওদের কত সেন্টার ন্যাশনাল, 32টা সেন্টারে শুধু জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়।
বোধহয় 110টা না কতটা, এটা দ্যাটস নট ভেরি ইম্পর্টেন্ট, মোর দেন 100 সেন্টার্স আছে। ওই সেন্টারের লোকরা যদি জানতে পারতো জি যে আমাদের দেশে যে পলিসি আছে ওটা অনেস্টলি এক্সিকিউট হবে, রাইট যখন সে জানে যে আমি এখানে ট্রেনিং যতই ভালো করি না কেন, কিন্তু আমার মামার জোর যদি না থাকে, আমার পলিটিক্যাল জোর যদি না থাকে, তাহলে কিন্তু বাঙালিরা কিন্তু নট ভেরি হাংরি পিপল, অল্পতে খুশি হয়ে যায়। একবার কিন্তু আমরা গ্লোবাল ইন্ডেক্সে হ্যাপিয়েস্ট নেশন হয়েছে, রাইট বিইং দ্য পুয়ারেস্ট এলডিসি। রাইট কারণটা কি, এই লোকরাই যখন শুনবে যে ওই 10টা লোক চাকরি পেল কিন্তু অনেস্টলি পেয়েছে, সে কিন্তু আক্ষেপ করবে না। আক্ষেপ করবে না। Could I make my point clear? Absolutely right. So we have policy, but we have no monitoring. And Peter Tucker বলেছে, the modern management guru, স্যার what cannot be managed, monitored, that cannot be managed. ম্যানেজ যেটাকে উইদাউট monitor- মনিটরিং ম্যানেজমেন্ট ইজ ইম্পসিবল। Absolutely. রাইট রাইট এখন আমরা মনে করি যে চোর পুলিশ, নো, মাই বস যদি আমার কাজটা না দেখে অ্যাপ্রিসিয়েট না করে, সে যদি ভিতরে থাকে, তো আই উইল নট গেট এনকারেজ। Right, right. আর আমার সেক্টর আমার ভুলটা ধরে দিয়ে যদি এই করে, and if I am properly trained, I will say my boss has corrected me. I'll look at it like this. You know, it is the attitudinal problem, lack of progging and not being transparent. That is the I would say major point. রাইট স্যার স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি স্যার সংক্ষেপে 1 মিনিটে আপনি যদি বলতেন যে রুট কজ, অন্ততপক্ষে একটা দুটার রুট কজ, এই কেন আমরা এই অন্যান্য দেশের মতো আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে ব্যর্থ হচ্ছি। এইটা আমি যতটুকু মনে করি যে আসলে যতগুলা জাতীয় সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোর ভিতরে একটা দুর্নীতির একটা যে প্রভাব, এবং এরা যে সত্যিকারভাবে মন দিয়ে পলিসি অনুপাতে এই জনশক্তিকে যে একটা জনগণকে যে একটা প্রপারলি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যে অদক্ষ থেকে যে দক্ষতায় রূপান্তরিত করবে, সেই ব্যাপারে যে কর্মসূচি বা কর্মসূচিগুলো পরিচালিত হয়, সেগুলো প্রপারলি করা হয় না। আমি আপনার সাথে একমত। আমরা আবারও আসবো অনুষ্ঠানের সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগতম আমাদের মুক্তির কথা অনুষ্ঠানে। কর্নেল ফয়সাল, জি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম কেন আমরা পিছিয়ে আছি এই মানব সম্পদে পরিণত করার ক্ষেত্রে। বাংলাদেশে অসংখ্য যুব উন্নয়ন কর্মসূচি আছে, কেন্দ্র আছে সরকারিভাবে, সেখানে দুর্নীতির কারণে যুব সমাজ তারা সঠিক প্রশিক্ষণ পাচ্ছে না। আলটিমেটলি আমাদের লোকগুলোকে লেবার হিসাবে যেতে হচ্ছে। একজন লেবারের বেতন হলো কথার কথা $500, আর একজন সুপারভাইজারের বেতন হলো $1500। আমরা কেন সুপারভাইজার পরিণত করতে পারি না, লেবার কেন থাকে? এটা কি প্রশাসনের রাজনীতিবিদদের ব্যর্থতা নয় স্যার? হ্যাঁ, অবশ্যই। যখন রাষ্ট্র পরিচালিত হয় রাজনীতিবিদদের মাধ্যমেই, রাজনীতিতে যারা আছেন এবং যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তাদের একটা পবিত্র দায়িত্ব, এবং এই দায়িত্ব যদি তারা সঠিকভাবে এবং কঠিনভাবে যদি পালন করে, তাহলে প্রশাসনের পক্ষে সম্ভব না কখনো দুর্নীতিতে লিপ্ত হওয়া। কাজেই প্রথমে যারা রাজনীতি করেন বা প্রশাসনের হেড যিনি থাকেন, তার সঠিক হতে হবে। মাথা প্রথমে ঠিক রাখতে হবে, মাথা রাখতে হবে পরিষ্কার, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঠিক থাকবে। তো কাজে ঠিক থাকবে স্যার। রাজনীতিবিদদের বিরুদ্ধে যে ধরনের দুর্নীতির অভিযোগ আসে, এক একজন জিরো থেকে হিরো হয়ে যায় উইদিন শর্ট টাইম। কোত্থেকে টাকা? আকাশ থেকে পড়ে? এগুলোতে গরিব লোকদের টাকা। আপনারা বিদেশে পাঠান লোক, যেখানে প্রয়োজন হলো 1.5 লক্ষ টাকা, আপনারা চান 8 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, যেটা মালয়েশিয়ার ক্ষেত্রে হয়েছে। এই যে একটা অব্যবস্থাপনা, এবং এদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যায় না, মাঝখানে গরিব লোকগুলো তাদের বাড়ি ঘর হারিয়ে একদম সর্বহারা হয়ে যায়। এই ব্যাপার সংক্ষেপে যদি আপনি বলেন, পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হলো যে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। যেই অপরাধ করুক, যেই এগুলোর ব্যাপারে সঠিক কাজ না করে, সেটা রাজনীতিবিদ হোক অথবা প্রশাসনের কর্মকর্তা হোক অথবা অন্য কোনো এজেন্ট হোক যারা বিদেশের লোক পাঠায় আর কি, তাদেরকে খুব ড্রাস্টিক আইন তাদের বিরুদ্ধে নিতে হবে। তাদের পজিশন অনুপাতে অনুকম্পা দেখিয়ে যদি মাফ করে দেওয়া হয়, তাহলে কখনো কিন্তু
এই 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 তার মানে জনশক্তি সুবিচার বা ন্যায় বিচারের অভাব, যেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র তিনটা ছিল, সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা। তার মানে তিনটেই আমাদের অভাব। শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল মফিজ স্যার, আপনার কাছে আসছে। বিফোর ইউ আস্ক এ কোশ্চেন, জি স্যার, এইটাকে কি একটু স্ট্রেনথেন করার স্কোপ পেতে পারি? অফ কোর্স স্যার, প্লিজ ডু সো। সরি, গো হেড স্যার। এটা বেয়াদবি হয়ে গেল। না, প্লিজ গো হেড, নো প্রবলেম। আমি একটু বলতে চাচ্ছি, আমি এক্সাম্পল দিতে চাচ্ছি যে আমরা ক্যাপেবল, এইটা আমি বলতে চাচ্ছি। আচ্ছা, দেখেন, আমি ওই লোক আর ওই অর্গানাইজেশনের নাম নিব যাদের পজিটিভই আছে, আচ্ছা, আর যাদের নাকি নেগেটিভ ওটা বলবো না। আই পুট হিম ইন এম্বারাসমেন্ট, ওকে স্যার, বাট দে উইল বি অ্যাপ্রিশিয়েটেড। আমাদের তো ম্যানেজমেন্ট বলে যে তোমার সাহস থাকলে তাকে বলো, নাহলে চুপ করে থাকো। রাইট, ইউ সি, আমাদের ট্রেনিং এর নিয়ে, মানব সম্পদ নিয়ে কথা বলতেছি। গভর্নমেন্ট অর্গানাইজেশনে এই একটা জায়গা যেখানে লোকজন পোস্টিং চায়, সে ট্রেনার হোক আর না হোক, কেন? এই পরীক্ষা পড়লে সে প্রমোশন পাবে। পরীক্ষা সে যত ভালোই দেখ না কেন, সে পাস করবে না আনটিল আনলেস হি গিভস দ্য মানি। আই সি, দিস ইজ বিট বিডিআর, বিট দিস, বিট পাওয়ার সেক্টর। আমি তো ওয়েস্ট জোনের এমডি ছিলাম, খুব স্ট্রং ডেস্কোরই ছিলাম। আচ্ছা, ডেস্কো, জি না, আমার আগে দুইজন উনারা কাজই শুরু করতে পারেননি, মোহাম্মদপুরে ছিল, পরে আমি তাদেরকে তো মানে উৎখাতি করা হলো, ওই সবাই বিদ্রোহ করলো তাদের, আর ওয়েস্ট জোনে প্রথম এমডি কে ঢুকতেই দেওয়া হলো না ওখানে। তো বাট আই ওয়ান্ট টু সে যে দেখেন আরবিতে ইনি লিডারশিপটা কি, ওখানে ডাইরেক্টর ছিলেন খালেক, এবং উনাদের সাথে আরেকজন ডাইরেক্টর ছিলেন, ডেপুটি ডাইরেক্টর ছিলেন রফিক, যিনি নাকি বিপিএমআইতে মানে ট্রিমেন্ডাস চেঞ্জ নিয়ে আসছেন। আচ্ছা, হি ইজ মানে খালেক এন্ড রফিক, হ্যাঁ, হি রিটায়ার্ড এজ মেম্বার এন্ড হি রিটায়ার্ড এজ র্যাঙ্কার। এই দুইজন যেভাবে কাজ করেছে, যেখানে 3 মাস লাগতো, তখনও এআই আসেনি, 3 মাস লাগতো রেজাল্ট দিতে, উনারা এটা একদিনে নিয়ে আসছেন। তো একদিনে হইলে এখন তো লোক পয়সা খাওয়ার স্কোপ পাবে কোথেকে, কারণ রেজাল্ট আজকে আউট হয়ে যাবে, সে তো জানে না কে পাস করতে। এটা সম্ভব আমাদের দেশে। সেকেন্ড, আমি একটা জিনিস, একটা উদাহরণ দিচ্ছি। আর্মি হেডকোয়ার্টার থেকে আমাকে বলা হয়েছিল সিনিয়র লেভেলে যে আমাদের এই আমাদের চিফ অ্যাডভাইজার যখন জাপানে গেলেন, হি ওয়াজ অনার্ড দ্যাট ইউ ক্যান সেন্ড 1 লাখ পিপল। তো দে কল্ড মি, 1 লক্ষ লোক, জি। তো হি সেড দ্যাট ফাইন্ড আউট স্কোপ, আমরা কীভাবে আর্মি রিটায়ার্ড চিলড্রেন দিস দ্যাট। তো আমি তাদেরকে প্রথম কথা বলেছিলাম যে জাপানে পাঠাবার জন্য আমি ওই বিএমইটিতে এবং বিভিন্ন জায়গায় গিয়েছি। জাপানে পাঠাতে হলে এইটার সম্বন্ধে আপনি নিশ্চিত থাকেন যে অ্যাকচুয়াল পরিমাণ কাগজ তারা কম্প্রোমাইজ করবে না। Nobody will do it. Even Prime Minister will not request. প্রাইম মিনিস্টার তো কিছুদিন পর পদত্যাগ করতে হয়। আমি এই সপ্তাহ 2 আগে, আর আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, আমি বিকজ আপনি সঞ্চালক, আপনাকে অনেক কথা বলতে হয়, ইউ ক্যান সি। সপ্তাহ 2 আমি গিয়েছিলাম একটা ট্রেনিং সেন্টারে মিরপুরে। আই ওয়াজ সো সারপ্রাইজ যে বাঙালিরা এটা করতে পারে, এমন জাপানিজ বলতে পারে, তাও তারা লেভেল 3-তে মাত্র, মানে 5টা লেভেলের মাত্র 3 লেভেলে। তাদের ডিসিপ্লিন, তাদের অ্যাটিটিউড, এটা কিন্তু এই ট্রেনিংয়ের জন্য কোনো পয়সা নেয় না জাপানিজ গভর্নমেন্ট, একটা পয়সা নেয় না, তারা নিজেরা বিয়ে করে। প্রোগ্রামটার নাম হচ্ছে আই এম জাপান, এইটা হচ্ছে প্রোগ্রামটা। থ্যাংক ইউ স্যার ফর দিস ইনফরমেশন, এন্ড ভেরি গুড ইনফরমেশন। সুপ্রিয় দর্শক, জাপান সরকার আমাদের কাছ থেকে 1 লক্ষ মানব সম্পদ নিতে চাচ্ছেন। আমরা কি পারবো? জাপান কোয়ালিটির ক্ষেত্রে কম্প্রোমাইজ করবে না। এবার আসি পলিটিশিয়ানের কাছে। স্যার, এই পলিটিশিয়ান হয়েছেন যখন কথা শুনতে হবে আর কি স্যার, কোনো অসুবিধা নাই। বাট সেই দক্ষ পলিটিশিয়ানরা যতক্ষণ না বসবে, এই প্রশাসনও ততক্ষণ পর্যন্ত দক্ষ হবে না। এটা কি মনে করেন আপনি? অফকোর্স পলিটিশিয়ানদের, আমি তো মনে করি যে এখন কোয়ালিটি পার্সনসরাই পলিটিক্সে কিন্তু টিকবে, তাই মনে হয় আপনার? তার মানে আমরা কি আশা করতে পারি আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন বিভিন্ন দল থেকে,
ওই ধরনের সুদক্ষ বিজ্ঞ প্রাজ্ঞ দেশপ্রেমিক নিষ্ঠাবান লোকদেরকেই কি আপনার দেওয়া হবে মনোনয়ন? কি মনে হয় 24-এর যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানের মটো এবং সে অভ্যুত্থান একটা পরিবর্তনের জন্য কিন্তু ছাত্র এবং জনতা করেছে। কাজে এই অভ্যুত্থানের পরে আজকে 1 বছর হলো, আমি মনে করি যে এই পরিবর্তিত সিচুয়েশনে যদি লিডারশিপ, পলিটিক্যাল লিডারশিপদের ভিতরে ওরকম ধরনের ব্যক্তিত্ব, ওরকম ধরনের সৎ, শিক্ষিত, দেশপ্রেমিক ব্যক্তিদেরকে যদি নমিনেশন দিয়ে রাষ্ট্র ক্ষমতায় না আনা হয়, তাহলে আমি মনে করি যে যারা শহীদ হয়েছেন 24-এ এবং যারা এখনো আহত অবস্থায় জীবনের সাথে পাঞ্জা লড়ছে, তারা খুব কষ্ট পাবে। দেশ কিন্তু সত্যিকারভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আমার ব্যক্তিগত ধারণা। আমি আপনার সাথে আছি, আমি একমত আপনার সাথে। আমরা সেই দিনে আশা করছি, কিন্তু সেটা পারলাম কোথায়? 1 বছর পার হয়ে গেল, কোনো জায়গায় চাঁদাবাজি কমেছে? এখনো তো এয়ারপোর্ট থেকে বিদেশ থেকে আসা যাত্রীরা যারা দীর্ঘদিন 5 বছর 6 বছর চাকরি করে মানবেতর জীবন যাপন করে এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার পথে রাস্তায় সব হারিয়ে ফেলে, এখনো তো তাই হচ্ছে। হতভাগা দেশ। শ্রদ্ধেয় স্যার, HRD, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড থ্রুআউট দ্য ওয়ার্ল্ড। এটা এই যে আমাদের ইউনিভার্সিটিগুলো আছে, কলেজ আছে, যে সমস্ত জায়গাগুলো আছে, আমি ইয়েতে দেখেছি স্যার, ব্রিটেনে, আপনি আমার চেয়ে ভালো জানেন, তাদের কিন্তু এই হায়ার এডুকেশন নিয়ে দে আর নট বদার্ড। কে কোন ম্যাট্রিকের পরে সবাই কে কোন সাবজেক্টে, যেমন স্টারমারের কিন্তু কোনো হায়ার এডুকেশন নাই। হ্যাঁ, তারা দে কনসেন্ট্রেট দেমসেলফ টু দ্য পার্টিকুলার, একদম নির্দিষ্ট কোনো ব্যাপারে তারা এক্সপার্ট হয়। আর আমরা খালি চিন্তা করি মাস্টার ডিগ্রি কবে, মাস্টার ডিগ্রির পরে আবার একটা পিএইচডি কিভাবে করি, আবার বিদেশে সেখানে স্কলারশিপ পাওয়া যায় কিনা, এইগুলো নিয়ে করতে 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 বুড়ো হয়ে জীবন চলে যায় আমাদের দেশে। এর থেকে বের হওয়ার উপায় কি স্যার? আচ্ছা, আমি আর শুরুতেই বলেছিলাম, আর আপনার অনুমতি নিয়েছি যে আইল গিভ প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পলস। আই এম নট আ থিওরি। শিওর স্যার। তো যখন আমি ব্যবসাতে ছিলাম স্যার, তো তখন আই হ্যাড পলিটিক্যাল অফার্স। তখন টিভিতে বেশি আসতাম। আই ওয়াজ ফ্রেন্ডলি উইথ দ্য মিডিয়া অ্যান্ড অল দ্যাট, বাট আই টোল্ড এভরিবডি যে পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি। আমাদের দেশে হচ্ছে কেউ যদি এক জায়গায় সাকসেসফুল হয়, হি থিঙ্ক দ্যাট হি ইজ এক্সপার্ট ফর এভরিথিং। আই এম নট এক্সপার্ট ফর দ্যাট। আমি ইপিজেডে কাজ করেছি, পাওয়ার সেক্টরে কাজ করেছি, ম্যানেজমেন্টে করছি, ক্যাপাসিটি বিল্ডিংয়ে কাজ করছি। ইউ সি, ইউর দি ল্যাক অফ এটা যে প্রবলেমটা আসে, সেটা হচ্ছে আমাদের লিডারশিপ। এই যে আমাদের উনি বললেন, এক্সাম্পল নেন দেশের, বি ইট হিটলার, পজিটিভ করুক নেগেটিভ করে, হি কুড মুভ দ্য নেশন ডেফিনেটলি, রাইট। টার্কির কামাল আতাতুর্ক, হ্যাঁ। You need a driving, a confident leader who can influence. আমরা যদি স্যার আরেকটু আপনার সাথে যোগ করি, কামাল আতাতুর্ক তো ঠিক আছে সেই সময় পুরো আদর্শের বিপরীতে গিয়ে সে কাজ করেছে, কিন্তু এরদোগান আজকে এই যে টার্কিকে কোথায় নিয়ে গেল, রাইট, সেই জিরো থেকে এখন অনেক উচ্চতে নিয়ে গেছে, রাইট। তো এরদোগান ক্যান বি বেটার এক্সাম্পল দেন কামাল আতাতুর্ক। ইয়া, and if you have seen that television show, আমি যেটা নিজে দেখেছি, যে তাদের স্ট্রেংথ এবং তাদের কথাবার্তা, প্রেজেন্ট প্রেসিডেন্ট যে উনি যখন উনার অফিসে একটা ডাকলেন একজন ইউরোপিয়ান লিডারকে, সাথে কিন্তু ইউরোপিয়ান কমিটির যে লিডার, জি জি, হ্যাঁ, ওই লিডারকে নিচে বসতে দিয়েছে, তারা দুজন উপরে বসছে। হ্যাঁ, you got my point. Right. You are this, but he is representing a nation. You are representing a group. Right. You know, right. that is it. Right. That is what confidence is. He understands what his job is. নেপোলিয়ন বলেছিলেন, নেপোলিয়নের সময় MBA ছিল না, কোনো BA-MA ছিল না। নেপোলিয়ন যে একজন লিডার, এই লিডার কি হবে, উনার যে কনসেপ্ট ক্লিয়ার। উনি বলছেন এক দল কুকুরকে যদি আপনি একটা সিংহ দিয়ে কমান্ড করেন, প্রত্যেকটা কুকুর সিংহের মতো যুদ্ধ করে। এক্স্যাক্টলি, রাইট। দিস ইজ দ্য কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট। অ্যাবসলিউটলি স্যার। আমি নাজিমউদ্দিন আরবাকান যে প্রেসিডেন্ট ছিলেন
তুরস্কের, Yes. তার একটা বই পড়েছি স্যার। জি। তার বইটা স্টিল রিমেম্বার, উনি শিক্ষক, উনি জার্মানি থেকে গিয়ে একটা টেকনোলজি শিখে আসলেন, জি সেই টেকনোলজিটা ওনার দেশে প্রবর্তন করলেন ওনার নিজে, এবং এটা একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিল তাদের এই সেক্টরে, একজন প্রেসিডেন্ট পরবর্তীতে স্যার। Yes. তো এই দক্ষতা, এই চিন্তা চেতনা, দেশের প্রতি দায়িত্ববোধ এবং নিজের ভোগবিলাসিতার কথা চিন্তা না করা, এই ধরনের ক্যারেক্টার আমাদের কেন হচ্ছে না স্যার? এটা আসলে ওই সিস্টেমের ঠিক সচল ছিল না আর কি। ডেমোক্রেটিক সিস্টেমটা অনেক বছরের যাবৎ কিন্তু বাধাগ্রস্ত। এখানে লিডারশিপ ডেভেলপমেন্টও কিন্তু লাস্ট 15-16 ইয়ার্স ইট ওয়াজ টোটালি স্টপড। সো আমি হতাশ না, আমি মনে করি যে এই ডেমোক্রেটিক সিস্টেমে আমরা যখনই চলে যাব, সামনে নির্বাচন আছে ফেব্রুয়ারিতে সরকারের ঘোষণা অনুপাতে, সেই ডেমোক্রেটিক সিস্টেমে গিয়ে যখন রাজনীতিবিদরা জনগণের মতামত নিয়ে জনগণের ওজোর আপত্তি এবং তাদের চাহিদা অনুপাতে জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করার ব্যাপারে যেটা ইন্টারাকশন হবে তাদের সাথে, এবং তখনই আমি মনে করি শুরু হবে এই বাংলাদেশের জনগণকে জনশক্তিতে রূপান্তর। তার মানে আপনি খুবই আশাবাদী স্যার। আমি যদি জাস্ট আপনার কথা দিয়ে আমরা একটা বিরতি দেই, এই কাপটাকে ধরি গণতন্ত্র, রাইট, এই কাপটা গণতন্ত্র, এটার ব্যবহারকারী হলেন মানুষ কিংবা যারা এটা পরিচালনা করবেন। কাপটা খুব সুন্দর স্যার, কিন্তু এই কাপের মধ্যে যদি চায়ের পরিবর্তে অখাদ্য কুখাদ্য কিছু দেওয়া হয় তাহলে কি স্যার হয়তো বাইরে থেকে দেখা যাবে না, তা তো বটেই। তাহলে মূল জিনিস কিন্তু গণতন্ত্র নয় স্যার। মূল জিনিস হলো মানুষের চারিত্রিক মূল্যবোধ, সে নিজেকে কতটুকু ভাবে সৎভাবে ব্যবহার করে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি দিচ্ছি, আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ আমাদের মুক্তির কথা অনুষ্ঠানে। আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনারা উপভোগ করছেন এবং এখান থেকে কিছু কিছু শিক্ষণীয় আমরা তুলে ধরতে চাই দেশ ও জাতির জন্য, যাতে এটা একটা গাইডলাইন হিসেবে কাজ করে। স্যার, আপনাকে দিয়ে শুরু করি। আমাদের 42.84% হলো 15 থেকে 39 বছর বয়সী যুবক যুবতী মানুষ। এই যে একটা বিশাল, এটা হলো একটা, আরেকটা হলো 14 বছর বয়সী 28.81 এবং 40-60 মানুষের হার হলো 28.71, আর তরুণ শ্রেণীর সংখ্যা মোট জনসংখ্যার 46%। জনসংখ্যা জরিপের এই তথ্যটা সম্পর্কে আমরা যদি একটু চিন্তা করে দেখি স্যার, দেখেন আমরা 40 মানুষকে তো আমরা এখন তো বিদেশেও নিতে চায় না, কোথাও তাদেরকে দেশেই তাদেরকে বিভিন্ন ওই কাজ করতে পারবে না যেটা তরুণ যুবকরা করতে পারে। আমরা এই এত মানুষকে এই জনশক্তিতে যুক্ত করার জন্য কি কি পদক্ষেপ আমাদের রাষ্ট্র নিতে পারে স্যার? দেখেন, এখানে জিনিসটা হচ্ছে আপনি যাই করেন না কেন, আপনাকে ফার্স্টে রুট কজ অ্যানালাইসিস করতে হবে, থরলি করতে হবে। এবং এটা যদি আপনি না করেন যে গ্লোবাল ডিমান্ডটা কি, টুডেজ ডিমান্ড অ্যান্ড আজকে থেকে 25 বছর 50 বছর আগে কি ডিমান্ড হবে, তা নইলে হবে না। ওভারনাইট কখনই হবে না। যেমন আমরা বলি না স্কিল বাড়ায় ফেলবো, না, এটা হয় না, না সম্ভব না। এবং আমরা যে জিনিসগুলো, যে প্রিন্সিপালগুলো আছে ম্যানেজমেন্টের, সব ম্যানেজমেন্টের প্রিন্সিপাল একই। করার পদ্ধতি আপনি আর্মিতে শিখেছেন প্রিন্সিপাল অফ ওয়ার, রাইট? সবাই কারো 100টা প্রিন্সিপাল, কারো 9টা প্রিন্সিপাল, কিন্তু সামারে কিন্তু একই। তো ওই প্রিন্সিপালের যদি জানেন তাহলে আপনি জানবেন যে বাংলাদেশে যুদ্ধ করতে হলে কীভাবে করবো, বার্মাতে করতে হলে কীভাবে করতে হবে, বা মিয়ানমারে করতে হলে কীভাবে, আমেরিকায় করতে হলে কী করতে হবে। প্রিন্সিপাল রিমেইনস দ্য সেম। তো আমাদের যে ম্যানেজমেন্ট প্রিন্সিপালের যে রুট কজ অ্যানালাইসিসটা, এর সাথে যে জিনিসটা আসে স্মার্ট অবজেক্টিভ, এইটা আমরা করি না, আমরা করি পলিটিক্যাল অবজেক্টিভ, রাইট? দেখেন কতগুলো দেশ আছে পৃথিবীতে, মুসলিম দেশ, কয়টা দেশে ফ্রাইডে ইজ এ হলিডে? Did we do it on the ground of politics?
to buy the chief religious sentiment, or we did it for the purpose of. বাট এটা নিয়ে একটু দ্বিমত আছে, দ্বিমতটা এটা নিয়ে বাংলাদেশে অনেকবার এটা তর্ক বিতর্ক হয়েছে স্যার। এটা আমরা বলি আমাদের এখানে যখন শুক্রবার বিদেশে অফিস খোলা থাকে আমরা, স্যার এটা তো রাত দিনের পার্থক্য। আমার মনে হয় স্যার একজন হিসেবে সঞ্চালক হিসেবে বলতে হয় মানুষের চারিত্রিক মাইন্ডসেটটা স্যার, কাজ করলে তো স্যার 1 ঘন্টায় 5 ঘন্টার কাজ করা যায়, রাইট, অনেকটি করা যায়। আপনার মাইন্ডসেট যদি থাকে না আমি এইভাবে 5 ঘন্টা কাটিয়ে দিব, এই যে একটা চিন্তা চেতনা, গুড গভর্নেন্স এবং একটা আপনি যে বললেন অ্যাডমিনিস্ট্রেশনের কথা, ওই এমডি গিয়ে চেক করছে, এমডি গিয়ে ফার্স্টে গিয়ে আপনার ওয়াশরুম দেখছে, ব্যবহার করছে, এই যে একটা সিস্টেম চালু করা, আমরা যদি সেটা না করতে পারি শুক্রবার আর শনিবার দিয়ে কিছু হবে না তো। রাইট। এখন আপনি যখন কাজ করবেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নিয়ে, দেয়ার শুড বি ইন্ডিকেটরস। ওকে, যদি ইন্ডিকেটর ফেল করেন তাহলে ওটা অ্যাকশন না হবে। অ্যাকশন আমরা কেন নেই? তাকে রিয়েলাইজ করার জন্য সে ভুলটা করেছে, আর অন্য যারা চিন্তা করতেছে সুযোগ পেলে আমরাও করব, ওরা যেন থেমে যায়, তাই না? অ্যাজ অ্যান এক্সাম্পল, ফিউচারে যেন সে না করতে পারে। ঠিক একইভাবে আমরা যখন আমাদের অবজেক্টিভটা ঠিক করি, যখন প্রোডাকশনে করব এটা টাইম বেসড, যখন আমার চারিত্রিক গুণাগুলি করব, হ্যাঁ, ওটা কিন্তু টাইম ইজ এ লং ড্রন অ্যান্ড এক্সাম্পল বেসড। আপনি যত ভালোই পিএইচডি করে আসেন বা এটা করে আসেন না কেন, কিন্তু কাজে কর্মে আপনি কিন্তু অন্যদিকে, আপনার ইটা নাই, তা আপনি শতবার পড়লেও সে শুনবে না, শুনবেন না। আচ্ছা, এটা একটু মেবি এটা শো অফ হয়ে যেতে পারে। আমি ইপিজেডের চেয়ারম্যানের পরে যে অফার পেয়েছিলাম দেশি ভিজিটে, ওয়েস্ট জোনের এমডি ডাবল পেয়েছিলাম, আমার ফ্যামিলি এখানে ছিল, আই এম নট চুজিং পাবলিসিটি। আমি বললাম যে না, ডেস্কোতে কাজ করে বুঝছি যে পাওয়ার সেক্টরের কাজটা চ্যালেঞ্জ, একটা লাইফ চ্যালেঞ্জিং কাজ করি, হ্যাঁ, মানে ইজন্ট এভরিথিং। তো ওয়েস্ট জোনে গিয়ে ওখানে 21টা ডিস্ট্রিক্ট, বরিশালের ট্রেড ইউনিয়ন ইজ এ ভেরি পাওয়ারফুল, খুলনার 10টা ডিস্ট্রিক্টের পাওয়ারফুল। You know what policy I followed? And not only what policy I followed, I went there, talk to everybody, communication with everybody, shake hand with everybody. Level leader হোক আর যে লিডারই হোক না কেন, এইটা মিলাপ এবং কমিউনিকেশন। সে 2টার সময় আসতে চাইলে আমি বলে আসো, রাত 2টায় আসলে আমি বলে আসো, আমি তার কথা শুনতাম, কিন্তু আমার পলিসি and SOP কে এক চুলো না। Excellent. That's why we are very successful there, sir. আমি তো আপনাকে ফলো করতাম সবসময় because of one reason, you know, sir, what for I used to follow you. Right. এবং সেকেন্ড পয়েন্ট যেটা আমি যে এটা করতাম, এটা একটু শো অফ, আমি দর্শকরা আশা করি মনে কিছু করবেন না, এটা আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি। সো ইউ সি, এবং তারা আমার সাথে দেখা করলে করতাম, পলিসি করতাম না, কারণ আমি জানি পলিসিতে কম্প্রোমাইজ করলে আমি চোখ তুলে করতে পারবো না। সেকেন্ড হচ্ছে, আগে যাকে বলতাম আমরা ব্রিটিশ টাইমে চাপরাশি, পরে বললাম পিয়ন, এখন বলি অফিস সহায়ক, তাই না? কিন্তু আমার অফিস সহায়ক, কিন্তু আল্লাহ তাআলা তাকে আইকিউ আমার চেয়ে বেশি দিতে পারে, আমার ডিগ্রি বেশি থাকতে পারে, কিন্তু আমার বুদ্ধি বেশি নাও থাকতে পারে, তাই না? তো এখানে যদি আমি অফ দ্য ট্র্যাক চলে যাই, তাহলে কিন্তু 7 দিনে না হোক সে 3 মাসে বুঝবে যে স্যার তো লাইনে নেই। আমি যদি ওই পাশে যাই, তাহলে কিন্তু আমি লেবার লিডারের সাথে কথা বলতে পারবো না, তাকে থামাতে পারবো না। You got my point. True. So you see, this is it. You got to make good policy, and policy করার পরে যে আমি গোল নিব, পলিটিক্যাল গোল না, ইমপ্লিমেন্টেশন। জি, যে আমি এইটা 7 দিনে করব। আমি জানি হবে না। দেখেন, একটা না, আমাদের মিনিস্টাররা যে গভর্নমেন্টই হোক না কেন, তারা বিভিন্ন জায়গায় যায়, ভিজিট করে, এবং যাওয়ার পরে তারা কি বলে, এটা করবা, এটা করবা, এটা করবা, তার সাথে একটা পিএস যায় না, ওই পিএস পয়েন্টসগুলো যদি নোট করে নিয়ে আসে যে 5টা দিয়েছে, ওই মন্ত্রীর পিএস যদি চিঠি দেয় অর্গানাইজেশনকে, ভাই আপনার 5টা পয়েন্ট দেওয়া হচ্ছে জানান, দেখবেন দৌড়দৌড়ি পড়ে যাবে, কিন্তু 5 মাস কেন 5 বছরও খোঁজ নেওয়া হয় না। রাইট, থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার কাছে যাওয়ার আগে আরেকটা আমি উদাহরণ দিতে চাই। আমি একটু ধর্মের কথাটা বললাম, এটার ভিত্তিটা বলি। শুক্রবারে কাজ করা যাবে না সেটা না, পবিত্র কোরআনের সূরা জুমায় বলা আছে, যখন আজান দেওয়া হয় তোমরা সকল কাজকর্ম ফেলে দিয়ে মসজিদে চলে আসো, আল্লাহর ইবাদতে রত হও, আবার নামাজ শেষে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো নিজের রিজিকের সন্ধানে। ঠিক আছে। এই যে দেখেন স্যার,
নামাজের সময়টা শুধু বলা হয়েছে, রব্বুল আলামিন বলেছেন জি যে কাজ করবো ছেড়ে দিন, তার মানে নামাজের আগে আপনারা কাজ করতে পারেন, আপনি পুরোপুরি কাজ করেন, কর্মযজ্ঞ চালিয়ে যান। নামাজ তো সর্বোচ্চ 1 ঘন্টা, সব Yes. মিলিয়ে Yes. সব কিছু মিলিয়ে। আবার 1 ঘন্টা পরে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো তোমাদের রিজিকের সন্ধানে, এগুলো দরকার অনেক নেই। কিছু রেখে দিয়েছি, আল্লাহু খায়রুর রাজিকিন, কারণ আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। Of course. এটা কিন্তু বলেছেন, সুতরাং আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং করার কোনো স্কোপ নাই। কোনো scope শুক্রবারে আপনি কাজ করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা প্রত্যেকটা জিনিস সুন্দর করে ক্লারিফাই করে আপনাদেরকে উপস্থাপন। শ্রদ্ধেয় স্যার, এবার আপনি বলুন সংক্ষেপে জি। আপনার পরামর্শ কি জনসম্পদে পরিণত করার জন্য? আসলে যেটা হলো যে আমরা সবসময় বলি যে প্রশিক্ষণ এবং শিক্ষার মাধ্যমে মানব সম্পদকে উন্নয়ন করা যায়, এটা তো মূল জিনিস। এটা ছাড়াও যেরকম স্বাস্থ্য, আবাসন, তারপরে তো খাদ্যের সংস্থান। বিকজ যদি একটা সন্তান যদি অল্প বয়সেই যদি স্বাস্থ্যহানি ঘটে, তার স্বাস্থ্যের দিকে যদি তার খেয়াল, সে যদি কোনো সেবা না পায়, বা অন্য কোনো একটা ব্যক্তি যে 40-50 সে যদি কোনো রাষ্ট্রের থেকে যদি কোনো চিকিৎসা সেবা না পায়, তাহলে কিন্তু সে অসুস্থ হয়ে যায়। এবং কাজেই দক্ষতা অর্জনের জন্য যে জিনিসগুলো প্রয়োজন, আসলে একটা কথা এই যে বাংলাদেশের 68টা গ্রাম যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে। জি, আমরা গ্রামের দিকে যাই না কেন, যেখানে সবচেয়ে বেশি লোকজন বসবাস করে, সেখানে কিন্তু চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। শহরে তো কিছু পাওয়া যায় পয়সা থাকলে, সেখানে তো খাদ্যের কোনো অনেক অনেক কমতি আছে আর কি, ওখানেই গরিব লোকজন বেশি থাকে। বাট আমরা সেই তারা একটা দুষ্ট, এই যে একটা কথা আছে যে দরিদ্রের দুষ্ট চক্রের ভিতরে পড়ে আছে। জি। সেটা কিরকম, যে একটা দরিদ্র পিতা ছেলেকে পড়াশোনা করাতে পারতেছে না, পুষ্টিও দিতে পারতেছে না, যার জন্য কিন্তু ওই ছেলেটা কিন্তু জনশক্তিতে রূপান্তরিত হচ্ছে না। পেটে খেলে পিঠে সয়। রাইট। এখন যেহেতু এই গরিব যারা আছে তারা কিন্তু এই দুষ্ট চক্রের মধ্যে ঘুরে, কিরকম ভাবে সে দুর্বল স্বাস্থ্যের জন্য আয় করতে পারে না, আয় যেহেতু করতে পারে না সে তাহলে সঞ্চয় করতে পারে না, সঞ্চয় যেহেতু করতে পারে না সে বিনিয়োগ করতে পারে না। কাজে এই চক্রের ভিতরে সবসময় সে গরিবই থাকে। কাজে গ্রামের লোকের ব্যাপারে কিন্তু চিন্তা করতে হবে অবশ্যই। কিভাবে গরিব দারিদ্র্য বিমোচন অবশ্যই করা কারণ যায়। ফয়সাল, আজকে আমরা এই একটি বিশাল সাবজেক্ট নিয়ে আমরা একত্রিত হয়েছি। আরো অনেক আজকে এই সংক্ষিপ্ত পরিসরে আমরা সবকিছু আলোচনা করতে বা সম্পন্ন করতে পারবো না। আমরা ভবিষ্যতেও এই গুরুত্বপূর্ণ বিষয়টা, প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই জনসম্পদে যতক্ষণ পর্যন্ত এই দেশকে রূপান্তরিত করতে না পারবো, ততদিন পর্যন্ত এই দেশের মুক্তি মিলবে না। তবে আমরা আশাবাদী, আমাদের আগামীতে ইনশাআল্লাহ এই দেশ অনেক দূর এগিয়ে যাবে সততার সাথে, যদি আমাদের দেশটি পরিচালিত হয়। আল্লাহ হাফেজ।